স্টুডিওতে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আপনাকে স্বাগত জানাই। শাফি, আমরা প্রতিবেদনে দেখলাম বেশ কয়েকজন প্রার্থীর বিষয় জানানো হয়েছে, তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কি অবস্থা একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। মনোনয়ন যাচাই বাছাই শেষে আজকের পরিস্থিতি যদি বলি তাহলে আজকে তিনটা ভাগে মনোনয়ন যাচাই বাছাই হয়েছে। এর মধ্যে যে সেগুনবাগিচায় বিভাগীয় কর কমিশনের অফিসে সেই জায়গায় 119টি আসন 119টি প্রার্থিতা বৈধতা পেয়েছে এবং এর মধ্যে 54টি হচ্ছে অবৈধ ঘোষণা করেছেন আর একটি পেন্ডিং রেখেছেন। আর এর বাইরে জেলা প্রশাসকের কার্যালয়ে যে 5টি আসনে যাচাই বাছাই করা হয়েছিল এর মধ্যে 12টি আসন 12টি মনোনয়ন প্রার্থী অবৈধ ঘোষণা করেছেন আর বাকি 30টি তারা বৈধতা ঘোষণা করেছেন। ওই জায়গায় একটি আসন পেন্ডিং রেখেছেন। আর এর বাইরে 13 এবং 15 যেটি নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত হয়েছিল যাচাই বাছাই, সেই জায়গায় 5টি অবৈধ ঘোষণা করা হয়েছে আর 6টি বৈধ ঘোষণা করেছে। অর্থাৎ এই সব মিলিয়ে 171টির মতো অবৈধ ঘোষণা করা হয়েছে। যেটি আমরা দেখাতে চাই যে আজকের যে মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে সেই জায়গায় জামায়াত এনসিপি এবং বিএনপির প্রার্থীরা সেখানে গিয়েছেন তাদের মনোনয়ন বৈধতা জানার জন্য। এইখানে দেখা যাচ্ছে যে ঢাকা 17 আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন এবং ঢাকা 15 আসনে ডাক্তার শফিকুর রহমানের মনোনয়ন বৈধ হয়েছে। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির প্রার্থীরা এবং পাশাপাশি এনসিপি এবং জামায়াতের প্রার্থীরা কিন্তু একটা শঙ্কা এবং অস্থিরতার কথা বলেছেন যে নির্বাচন আসলে কতটুকু লেভেল প্লেইং ফিল্ড হবে সেই নিয়ে তাদের একটা আছে। আর এইখানে তাসনিম জানা যিনি স্বতন্ত্র ঢাকা 9 নির্বাচনের জন্য তিনি চেষ্টা করছেন এবং তার প্রার্থীতা কিন্তু বাতিল করছে নির্বাচন কমিশন। এবং এর বাইরেও ঢাকার বাইরের আমরা কিছু মনোনয়ন চিত্র দেখে নিই। ঢাকার বাইরেও দেখা যাচ্ছে যে বগুড়া 6 আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ হয়েছে। আর মৃত্যুজনিত কারণে বেগম জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীকাল রোববার আপনি জানেন যে মনোনয়ন কার্যক্রম শেষ দিন, অর্থাৎ সারা দেশে যত ধরনের মনোনয়ন যাচাই বাছাই হবে সেটি আগামীকাল সমাপ্ত করে তারপর কতগুলো যাদেরটা অবৈধ ঘোষণা করা হলো তাদের আসলে মূলত কি ধরনের কারণগুলোতে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তার মধ্যে তাসনিম জানার উদাহরণটা আপনাকে দেই। মোটামুটি অনেকগুলোই এই রকম রয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে তাদেরকে যে দৈব চয়নের মাধ্যমে মাঠে গিয়ে যারা স্বাক্ষর করেছেন তাদের যাচাই বাছাই প্রক্রিয়া, এই জায়গায় তাসনিম জানার ক্ষেত্রে তারা বলেছেন যে 10 জনকে তারা যাচাই বাছাই করেছেন, এর মধ্যে দুজনের পরিচয় তারা শনাক্ত করতে পারেননি তারা ওই এলাকার ভোটার কিনা। আইডি কার্ড একইভাবে আমি আরও 4-5 জনের ক্ষেত্রেও দেখেছি একই রকম সমস্যা। একজন 4 জনের ভোটারদের শনাক্ত করতে পারেনি, আরেকজন 3 জনের ভোটারদের শনাক্ত করতে পারেনি। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তাদের আপিলের সুযোগ রয়েছে, তারা আপিল করতে পারবেন। তারপর নির্বাচন কমিশন হয়তো পরবর্তী প্রক্রিয়ায় তাদেরকে যদি মনে হয় নির্বাচন কমিশন যে তাদেরকে দেওয়া যেতে পারে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন সিগনেচার হয়তো দেয় নাই কিংবা অঙ্গীকারপত্রে স্বাক্ষর করে নাই। একটু জানাবেন যে মনোনয়নপত্র যাচাই বাছাই তো কালকে শেষ হচ্ছে, প্রায় আপিলের সময় শেষ হয়ে যাবে, দলগুলো কি ইশতেহার তৈরির কাজ শুরু করেছে কিনা কিংবা সেখানে কিভাবে ভাবছে তারা? দলগুলো নিঃসন্দেহে ইশতেহারের কাজ শুরু করেছে। তবে আজকে দলগুলো যাতে ইশতেহার করার পরপরই দেখা যায় যে ইশতেহারগুলো ভুলে যান, কিন্তু সেই ইশতেহার যাতে ভুলে না যান সেই কারণে যাতে একটা লিখিত অঙ্গীকার যাতে রাজনৈতিক দলগুলো করে সেই কারণে একটা লিখিত অঙ্গীকারের কথা বলেছেন সুজনের নির্বাহী প্রধান বদিউল আলম মজুমদার। একই সঙ্গে সামনের যে পরাজিত শক্তি নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠতে পারে এই ধরনের একটা আশঙ্কা প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা। এই নিয়ে আমাদের সহকর্মীর একটা প্রতিবেদন আছে, চলুন দেখে আসি সেটি। দেশের রাজনীতির আলোচনার কেন্দ্র এখন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন নিয়ে আকাঙ্ক্ষা বাড়ছে সাধারণ মানুষের, তাই আলোচনায় আসছে রাজনৈতিক দলগুলোর ইশতেহারও। শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন ইশতেহার চাই শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। প্রচারণা শুরু হয়ে গিয়েছে। সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্যে সুজনের প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বিগত সরকার দিনবদলের সনদ নামে ইশতেহার দিলেও পরে ভুলে গিয়েছিল, তাই ভবিষ্যতে কোনো দল যাতে ইশতেহার ভুলে না যায় সেজন্য লিখিত অঙ্গীকার করতে হবে। এখন ইশতেহারে অনেক কিছুই বলা হয়, কিন্তু এরপরে নির্বাচনের পরে সাধারণত ইশতেহারটা ছুঁড়ে ফেলা হয়। ভবিষ্যতে যেন এটা আদালতে যাওয়ার সুযোগ হয় এবং আদালতে মানুষ তাদেরকে প্রশ্ন করার সুযোগ হয় আদালতে গিয়ে যে তারা যে
যে ইশতেহার তারা প্রকাশ করেছে সে কতটুকু তারা বাস্তবায়ন করেছে। যেগুলোর ভিত্তিতে গণভোট হবে সেগুলোর সেই ব্যাপারে আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান চাই। তারা এই কাঠামোগত সংস্কারের হ্যাঁ ভোটের পক্ষে না ভোটের পক্ষে। এদিকে সিলেটে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন সামনে রেখে পরাজিত শক্তি সক্রিয় হয়ে উঠতে পারে। সবাইকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যখন থাকে তখন সকল ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে, মনস্তত্ত্ব ওরকম হয়ে যায়। সেটার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি নির্বাচনে জনগণের অংশগ্রহণ জরুরি বলেও মন্তব্য করেন উপদেষ্টা রিজওয়ানা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, একটু বিস্তারিত জানাবেন যে ইশতেহার নিয়ে যে কথা বলেছে সুজন সম্পাদক কিংবা একই সাথে তথ্য উপদেষ্টা রিজওয়ানা যেটি বললেন, তারা আসলে কী ধরনের আশঙ্কা করছেন এবং কী প্রস্তুতি নিচ্ছেন? দেখুন, সুজন সম্পাদক যে আশঙ্কাটি করেছেন এটি খুবই বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেই জায়গায় খুবই প্র্যাকটিক্যাল এবং খুব বাস্তবসম্মত একটি আশঙ্কা। কারণ আপনি যদি 54 বছরের ধারাবাহিকতার কথা চিন্তা করেন, প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু তাদের ইশতেহার দিয়েছে এবং সেই ইশতেহারটা কিভাবে ভাঙা যায়, অর্থাৎ ইশতেহার যাতে পুরো না হয় সেই জায়গায় কিন্তু তারা সবসময় সেই চেষ্টাটাই করেছেন। মনে হয় যে একটা ইশতেহার দিলাম, আমি সেই ইশতেহারটা কেন পূরণ করতে হবে, পূরণ না করে কিভাবে বেঁচে যাওয়া যায়, এইটাই ছিল বাংলাদেশের রাজনৈতিক কালচার। এখন যেহেতু একটা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, সেই কারণে বদিউল আলম মজুমদার বলছেন এই সংস্কারের ধারাবাহিকতায় যেন রাজনৈতিক দলগুলোকে এই জায়গায় আনা যায় কিনা যে তারা লিখিতভাবে একটা অঙ্গীকার তারা করতে যেটি আমাদের এখানেও দেখা যাচ্ছে, এবং জঙ্গি সেখানে করার আহ্বান জানিয়েছেন। দেখা যাচ্ছে এই যে নির্বাচন ঘিরে, এবং একই সঙ্গে কিন্তু রেজওয়ানা হাসান কিন্তু এই নির্বাচন ঘিরেই আরেকটা আশঙ্কার কথা বলেছেন। এবং এইটাও কিন্তু একটা রাজনৈতিক কালচার যে এক দল যখন ক্ষমতায় থাকে অন্য দল যখন থাকে না, তখন কিন্তু হচ্ছে এই আশঙ্কাগুলো প্রকাশ করেন যে পরাজিত শত্রু যারা আছেন তারা আবার সক্রিয় হয়ে উঠতে পারে, এবং সেই ক্ষেত্রে জনগণকে সবসময় সজাগ থাকার কথা বলেন। এইটাও কিন্তু সবসময় সব সরকার জনগণকে সজাগ থাকার কথা বলতো, কিন্তু কার্যকরের যেই ব্যাপারটা সেগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন থেকে যায়। এবং যেটি বলছিলেন যে মানে রাজনৈতিক দলগুলো বললেন যে ইশতেহার অনেক দল ভুলে যায়, এই জন্য লিখিত অঙ্গীকারের দাবি জানিয়েছেন সুজন সম্পাদক। আপনাকে ধন্যবাদ শাফি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শাফি, জানাচ্ছিলেন যে আজকের নির্বাচনী যে মনোনয়নপত্র যাচাই বাছাই এবং সর্বশেষ নির্বাচনী ইশতেহার ঘিরে সুজনের যে কথা সে বিষয়ে বিস্তারিত।